হ্যালো স্টুডেন্টস, আমি সুপ্রকাশ রায়, তোমাদের ফিজিক্সের ফ্যাকাল্টি। আজকে কাইনেমেটিক্স চ্যাপ্টারটা শুরু করব। প্রথমে কাইনেমেটিক্সের 1ডিটা পড়াবো, তারপরে 2ডি পড়াবো। তো শুরু করা যাক। কাইনেমেটিক্স। প্রথমে কাইনেমেটিক্সে আমরা ফ্রেম অফ রেফারেন্স দেখব। হেডিং দি ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স প্রথমে আমি লিখছি, তারপরে বোঝাচ্ছি। মোশন of a body can be observed only if its position with respect to some other body changes. Motion of a body can be observed only if its position with respect to some other body changes. মানে এটা আমি এইভাবে বলতে পারি যে একটা বডি যখন মোশনে রয়েছে তখন আমরা দেখতে পাবো যে ধরো একটা গাড়ি যাচ্ছে, তো সে গাড়িটা মোশনে আছে বা স্পিডে আছে। এটা আমরা তখন বলতে পারি যখন সে গাড়িটা বাকি চারিপাশের জিনিসগুলো যখন রেস্ট আছে তার রেসপেক্টে গাড়িটা মুভ করছে, তখন সেইটা হবে। তখন এই চারিপাশের দিকটা আমি কনসিডার করতে, সেটা একটা ফ্রেম অফ রেফারেন্স, যে এই ফ্রেমের মধ্যে গাড়িটা একটা মোশনে এগোচ্ছে, বাকিগুলো রেস্টে আছে। Therefore, for motion to be observed, there must be a body which is changing its position with respect to another body, and or a person who is observing the motion. মানে এখানে এটাই বলা হলো যে যখন একটা এক্সাম্পল দিলাম যে বাকি একটা গাড়ি যখন যাচ্ছে, তার বাকি চারিপাশের জিনিস যেসব অবজারভার রয়েছে তার মধ্যে যদি কেউ যদি দেখে, মানে কোনো একটা পার্সন যদি দেখছে সে দাঁড়িয়ে আছে, সে তখন দাঁড়িয়ে আছে আর সে দেখছে একটা গাড়ি একটা মোশনে এগিয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছে। আর আমরা সবাই জানি যে দি পার্সন অবজার্ভিং দি মোশন is called observer. যে মোশনটাকে অবজার্ভ করছে তাকেই অবজারভার বলা হয়। তাহলে এবার কিছু ইম্পর্টেন্ট কথা। if only one coordinate changes,
changes with time, the motion is called one dimensional or 1D মোশন। যখন একটাই কোঅর্ডিনেট যখন চেঞ্জ হচ্ছে উইথ টাইম, তখন এটাকে ওয়ান ডাইমেনশনাল মোশন বলা হয়। মানে কোনো একটা পার্টিকুলার কোঅর্ডিনেট যখন চেঞ্জ হচ্ছে, মানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, যখন কোনো একটাই যখন কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, আমরা বেসিক্যালি এটাকে এক্স অ্যাক্সিসই কনসিডার করি। তো যখন এই একটা মোশন যখন একটা একটাই কোঅর্ডিনেট যখন চেঞ্জ হচ্ছে, তখন এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলে থাকি। এবং এই একইভাবে ইফ changes occur in any two coordinates, then the motion is called two dimensional motion or 2D motion। যখন টু ডাইমেনশনে যখন চেঞ্জ হবে, যখন এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম যখন প্লেনে যখন চেঞ্জ হবে, তখন সেটাকে আমরা টু ডাইমেনশনাল মোশন বলে থাকবো। এবং ফাইনালি ইফ চেঞ্জেস occur in থ্রি কোঅর্ডিনেটস, মানে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটই যখন চেঞ্জ হচ্ছে, দেন ইট ইজ কল্ড থ্রি ডাইমেনশনাল অর 3D মোশন। এই 3D মোশন, আর এটাকে একটা বলা হয় মোশন ইন স্পেস অর মোশন ইন স্পেস। এবার যদি কোয়েশ্চেনে কোনো ফ্রেম অফ রেফারেন্স মেনশন না করে দেওয়া থাকে, তখন আমরা গ্রাউন্ডটাকে ফ্রেম অফ রেফারেন্স কনসিডার করব। লিখে দিচ্ছি। যদি গ্রাউন্ড যখন আমরা কোনো কোয়েশ্চেন যখন করবো, তখন যদি ফ্রেম অফ রেফারেন্স মেনশন না করা থাকে, তখন আমরা গ্রাউন্ডটাকে ফ্রেম অফ রেফারেন্স কনসিডার করবো। ইফ ফ্রেম অফ রেফারেন্স ইজ নট মেনশনড ইন কোয়েশ্চেন, দেন উই কনসিডার দি গ্রাউন্ড টু বি দি ফ্রেম অফ রেফারেন্স। এটা গেল আমাদের ফ্রেম অফ রেফারেন্স। এবার দেখবো আমরা মোশন আর রেস্ট। মোশন অ্যান্ড রেস্ট। আমরা সবাই এটা ছোটবেলা থেকে জানি যে ইফ আ বডি চেঞ্জেস ইটস পজিশন উইথ টাইম, then it is said to have motion. Then it is said to have motion. Otherwise, it is
অ্যাট রেস্ট। যদি টাইমের রেসপেক্টে একটা বডির যদি পজিশন চেঞ্জ হয় তখন আমরা বলতে পারি যে সেই বডিটা একটা মোশনে আছে। আর সেটা যদি কোনো চেঞ্জ না হয় তাহলে বলবো যে সেই বডিটা রেস্টেই রয়েছে। এবার একটা বডি সে কোথায় আছে সেই বডির পজিশনটাকে লোকেট করার জন্য আমরা কার্টেসিয়ান একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে আমরা রেফার করি, যেটাকে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট অর XYZ কোঅর্ডিনেট সিস্টেম। সেখানে যদি XYZ কোঅর্ডিনেটটা যদি ওই যে পার্টিকেলটা যখন মুভ করছে, যখন একটা মোশনে রয়েছে, তখন XYZ কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। আর যদি চেঞ্জ না হয় তখন বলবো যে সেই পার্টিকেলটা রেস্টেই রয়েছে। যদি XYZ কোঅর্ডিনেট যদি চেঞ্জ হয় তখন বলবো যে, বা শুধু XYZ তিন থেকে যে চেঞ্জ হতে হবে তার কোনো মানে নেই, যদি কোনো একটাও যদি চেঞ্জ হয় তখনও বলবো যে পার্টিকেলটা মুভ করেছে, সে একটা মোশনে রয়েছে। কিন্তু যদি না হয়, যদি যেখানে ছিল সেখানে থাকে, তখন বলবো সেটা রেস্টে আছে। The coordinates XYZ of the particle specify the position of the particle with respect to origin of that frame. If all three coordinates remains unchanged, then the particle is at rest. এই গেল মোশন আর রেস্টের কথা। এইবার মেন টপিকের দিকে ঢুকছি, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। Distance and displacement. প্রথমে ডিস্টেন্স নিয়ে কথা বলি। ডিস্টেন্স is the total length of path covered by the particle. Distance হচ্ছে the total length of the path covered by the particle. টোটাল লেন্থ মানে এখান থেকে কোনো একটা পার্টিকেল এ থেকে বি পয়েন্টে গেল, একটা পার্টিকেল এ থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে এলো, তো এই যে টোটাল এখান থেকে এখানে গেল তারপর আবার এখানে এলো, এই টোটাল লেন্থটা হচ্ছে ডিস্টেন্স। তো এখানে আমরা বলতে পারি যে টোটাল লেন্থ কভার সেটা হবে এ বি সি, এ থেকে বি তারপর সি। আর যদি ডিসপ্লেসমেন্ট আমরা দেখি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট ইজ the
overall body is displaced from A to C. এই যে প্রথমে পার্টিকেলটা এতে ছিল, দিয়ে এ থেকে বিতে গেল, তারপর সিতে এলো, তো এটা তো প্রথমে এই পার্টটা, এটা তো গেল ডিস্টেন্স, আর এইখান থেকে এইটুকু এটা আসবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। পার্টিকেলটা আগে এতে ছিল, এ থেকে সিতে এলো, মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, এটা হবে ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ কভার্ড, পার্টিকেলটা যেখানে যেখানে গেছে সে টোটাল পাথ কভারটা হচ্ছে ডিস্টেন্স, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে শুধু ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে কথাটা। এখানে ডিস্টেন্সকে নিয়ে আরও কিছু কথা, যে ডিস্টেন্স, আচ্ছা পরে কথায় লিখি। Distance is a scalar quantity. Distance হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। Distance can never be নেগেটিভ। ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এবার ডিসপ্লেসমেন্ট যদি আমরা দেখি, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট can be positive, negative and zero. ডিসপ্লেসমেন্ট পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আর জিরোও হতে পারে। আর whereas distance can never be negative, distance can be positive and zero. যদি একটা পার্টিকেল এখানে এ পয়েন্ট থেকে স্টার্ট করছে, সে ঘুরে এলো, আবার এ পয়েন্টেই ফিরে এলো, একটা সাইক্লিক পাথ যখনই হবে তখন ডিস্টেন্স উইল বি জিরো। আর ডিসপ্লেসমেন্টও জিরো হতে পারে, কিন্তু নেগেটিভও হতে পারে, আবার পজিটিভও হতে পারে। এবার আমরা দেখব পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর একটা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড, দুটো পয়েন্ট নিলাম, x1 i cap, x2 y2 y1 j cap, z1 k cap। এখানে নিচ্ছি x2 i cap, y2 j cap, z2 k cap। পার্টিকেলটা এখান থেকে এখানে ধরছি মুভ করেছে, ডিসপ্লেস হয়েছে পার্টিকেলটা এখান থেকে ওইখানে। তাহলে যে চেঞ্জ ইন কোঅর্ডিনেটগুলো আমি যেটা লিখবো সেটা আমি লিখবো x2 মাইনাস x1 i cap, y2 মাইনাস y1 j cap, z2 মাইনাস z1 k cap। এটাই হচ্ছে চেঞ্জ ইন পজিশন, এটাই হচ্ছে চেঞ্জ ইন পজিশন। পার্টিকেলটা যখন এখান থেকে মুভ করছে তখন চেঞ্জ ইন পজিশনটা হচ্ছে, আমি বলতে পারি x2 মাইনাস x1 i cap, y2 মাইনাস y1 j cap
Z2 মাইনাস Z1 কে ক্যাপ। এবার যদি একটা টপিক দেখি, ডিসপ্লেসমেন্ট ইন টার্মস অফ পজিশন ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ইন টার্মস অফ পজিশন ভেক্টর। এটাকে এ পয়েন্ট কনসিডার করছি, x1 y1 z1। এটাকে বি পয়েন্ট কনসিডার করছি, x2 y2 z2। তো অরিজিন থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা আমি ধরলাম আর এ ভেক্টর, অরিজিন থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা আমি ধরলাম আর বি ভেক্টর। আর এখানে এই যে ডিস্টেন্স যেটা চেঞ্জ হয়েছে, যে ডিসপ্লেস যেটা হয়েছে পার্টিকেলটা, এটা আমি ধরলাম ডেল্টা আর ভেক্টর। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এখানটা অরিজিন। তো এবার আমি এখানে বলতে পারি যে লিখছি এইভাবে, লেট আ বডি be displaced, let a body be displaced from a position সেটা হচ্ছে x1 y1 z1 to b position x2 y2 z2। এই ক্ষেত্রে দেন ইটস ডিসপ্লেসমেন্ট ইজ given by vector AB। এবার এইটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, AOB, ফ্রম ট্রায়াঙ্গেল AOB, আমি এখান থেকে লিখতে পারি আর এ ভেক্টরটা প্লাস ল্যামডা আর ভেক্টরটা উইল বি ইকুয়ালস টু আর বি ভেক্টরটা। নর্মাল ভেক্টরের রুল যেটা, সেটা দিয়ে আমি বলতে পারি, বা আরেকটাভাবে আমি লিখতে পারি অর lambda r vector will be equals to rb minus ra vector। এখান থেকে হেন্স rb ভেক্টর আমি লিখতে পারি r2 না x2 i cap plus y2 j cap plus z2 k cap and r a ভেক্টরটা x1 i cap y1 j cap z1 k cap। তাহলে এই চেঞ্জ ইন পজিশন যেটা ডেল্টা আর ভেক্টরটা উইল বি ইকুয়ালস টু x2 মাইনাস x1 i cap plus y2 minus y1 j cap plus z2 minus z1 k cap, और डेल्टा आर वेक्टरটা डेल्टा x i cap plus डेल्टा y j cap plus डेल्टा z k cap। এটা
চেঞ্জ ইন পজিশন আমি এটা এখানে বললাম, সেটাকেই করে দেখালাম এখানে, যে একটা পার্টিকেল যখন একটা এ পয়েন্টে রয়েছে, বা এখানে যখন একটা এ পয়েন্টে রয়েছে, বা এই পয়েন্টে যখন যাচ্ছে এ বি, তখন পজিশন চেঞ্জগুলো কীরকমভাবে হচ্ছে, x2 - x1 i cap, y2 - y1 j cap, z2 - z1 k cap। এবার একটা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দিয়ে একটা কোয়েশ্চেন দেখায়। A car moves from O to D along the path OACB, sorry, along the path OABCD as shown in figure। ফিগারটা দিয়েছে এরকম, এখানে পয়েন্টটা ও, এখান থেকে এখানে গেছে, এ পয়েন্টটার নাম দিয়েছে এ, এই পয়েন্টটা বি, এ পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি, আবার এখান থেকে এখানে ফিরে গেছে। ও এ এই ডিস্টেন্সটা আমাকে বলেছে, ও এ ডিস্টেন্সটা 8 কিলোমিটার্স, এ বি ডিস্টেন্সটা আমাকে বলেছে 4 কিলোমিটার্স, ডিসি এই ডিস্টেন্সটা আমাকে বলেছে 4 কিলোমিটার্স, এই সিডি ডিস্টেন্সটা আমাকে বলেছে 1 কিলোমিটার। আমাকে এখানে ও ডি এই ডিস্টেন্সটা বলে দেয়নি, এটা আমাকে বের করতে হবে, তারপর আমাকে ডিস্টেন্স বের করতে হবে। এবং কোশ্চেন আমাকে ফাইনালি দিয়েছে ফাইন্ড ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি, এখানে ও পয়েন্ট ছিল, এখান থেকে ডিস্টেন্স গেছে এ পয়েন্ট, এ থেকে এসছে বিতে, বি থেকে গেছে সিতে, সি থেকে এসছে ডিতে, এবং এই একটা ডিস্টেন্স গেছে। এবার এইটা আমাকে দিয়ে দিয়েছে 4 কিলোমিটার, এটাও দিয়েছে আমাকে 4 কিলোমিটার, এটা দিয়েছে 8 কিলোমিটার। তার মানে আমি বলতে পারি, আর এটা আমাকে 1 কিলোমিটার দিয়েছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা 4 - 1 হবে, মানে এটা 3 কিলোমিটার, এটা 3, আর এখানে এটা যখন 4 দিয়েছে, তার মানে এই ডিস্টেন্সটা এটাও 4 কিলোমিটারই হবে। তো এটা 4, এটা 3, তাহলে এটা 5 হবে। এটা নর্মাল, এটা একটা স্ট্যান্ডার্ড একটা ট্রিগোনোমেট্রিক একটা ট্রায়াঙ্গেল। এটা সবসময় মনে রাখবে যে পারপেন্ডিকুলার যদি 4 হয়, বেস যদি 3 হয়, তখন হাইপোটেনিয়াসটা 5 হবে। বা এরকম হতে পারে যে পারপেন্ডিকুলারটা 3, বেসটা 4, তখনও হাইপোটেনিয়াস 5ই হবে। এই 3, 4, 5 এই ট্রায়াঙ্গেলটা সবসময় মেনটেন্ড থাকবে। এখানে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করে এই ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তৈরি হয় 53 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তৈরি হয় 37 ডিগ্রি। এটা এভাবে মনে রাখা যেতে পারে যে যেদিকে ছোট সাইডটা যেদিকে থাকে 3 যেদিকে থাকবে, যেদিকে ছোট সাইড থাকবে সেদিকের অ্যাঙ্গেলটা বড় হবে 53 ডিগ্রি, যেদিকে সাইডটা বড় হবে 4 সেদিকের অ্যাঙ্গেলটা ছোট হবে 37 ডিগ্রি। এদিকটা যদি আমি দেখি, এদিকে 3 আছে, তাহলে এখানটা হবে 53 ডিগ্রি, আর এদিকে যেহেতু 4 আছে ওই জন্য এদিকে ছোটোটা আসবে 37 ডিগ্রি। তো এটা একটা স্ট্যান্ডার্ড ট্রায়াঙ্গেল, এটা মাথায় রাখতে হবে।
তো সেইভাবে এখানে যেটা আমি করছিলাম যে এই অ্যাঙ্গেল এটা এই সাইডটা যখন 4 হচ্ছে, এটা যখন 3 হচ্ছে, তাহলে এটা 5 হবে। এটা যদি আমি পাইথাগোরাস থিওরেম দিয়েও যদি করি তখনও এটা 5ই আসবে। এখানে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, তো 16 + 9 25, তো 25 √25 মানে 5 আসবে এখানে। তো সেভাবে আমি লিখতে পারি। তো এবার যদি আমি এখানে ডিস্টেন্স এটা যদি আমি ক্যালকুলেট করি, সেটা আসবে 4 + 8 + 4 + 4 + 5, 4 + 8 + 4 + 4 + 5 +5, তার সঙ্গে এখানে একটা 1ও রয়েছে, +1, এই 1টা। তো সবগুলোকে যদি আমি অ্যাড করি, 8 × 4 = 12, 16, 20, 25, 26, 26 হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড, 26 কিলোমিটার। যদি আমাকে ডিসপ্লেসমেন্টটা বলতে বলে, এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা আমার আসবে 0, কারণ এখানে যেখানে ছিল সেখানে আবার একই জায়গায় ফিরে গেছে, ডিসপ্লেসমেন্টটা 0 ওর জন্য। আর যদি এটা এরকম থাকতো যে এটা এখান থেকে ও থেকে এ গেছে 8 কিলোমিটার, তারপর এ থেকে বিতে এসছে 4, বি থেকে সিতে গেছে আবার 4, সি থেকে ডিতে গেছে 1 কিলোমিটার, শুধু ডিতে গিয়ে যদি থেমে যেত তখন সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আমার আসতো 5। এই ইনিশিয়াল পজিশন ও ছিল, দিয়ে ও থেকে এলো ডিতে, ডিটা ফাইনাল পজিশন এলো, তো ও আর ডি ফাইনাল পজিশন, তো ওটা 5 কিলোমিটার, সেক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্টটা আসতো। কিন্তু এখানে যেহেতু ডি থেকে আবার ওতে ফিরে গেছে ওর জন্য ডিসপ্লেসমেন্টটা এখানে 0 আসছে, আর এটা 26 কিলোমিটার। এর একটা কোশ্চেন যদি দেখি, তো এটা কোশ্চেনটা, আ পার্টিকল স্টার্টস ফ্রম দি অরিজিন, গোজ অ্যালং দি এক্স অ্যাক্সিস আপ টু দি পয়েন্ট 20 মিটার, 0, and then returns along the same line to the point -20 meter, 0. Find the distance and displacement of the particle. এটা যদি আমি একটা ডায়াগ্রাম দিয়ে যদি বোঝার চেষ্টা করি, এইটা পয়েন্টের নাম দিলাম ও, মানে অরিজিন যেটা 0,0, এখানে এ পয়েন্টটা 20 মিটার, 0, ও থেকে এতে গেছে 20 মিটার। এটা ওই এ পয়েন্টটা যেটা ছিল 20 মিটার, 0, এটা ও পয়েন্টটা 0,0, আর এদিকে ধরছি এখানে একটা পয়েন্ট এসছে, ধরলাম সি পয়েন্ট, এখানে এটা এসছে -20 মিটার, 0। তো এবার এখান থেকে যদি আমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করি, খুব ভালো করে দেখো যে এখানে ও থেকে এতে গেছে 20 মিটার গেছে, তারপর আবার এদিকে ফিরে এসেছে, ও থেকে এতে গেছে 20, আবার এ থেকে ওতে ফিরে এসেছে, সেখানেও আবার 20, তো 20 + 20 40, তার সঙ্গে এদিকে আরও সি গেছে এদিকে, তো আবার +20, মানে 20, এদিকে আবার 20 ফিরে গেলো 20, আবার দিকে 20 গেল, তো 20 + 20 + 20 মানে 60 এদিকে গেল যেটা, মানে এটাকে আমি, আর এখানে যে ডিস্টেন্স যেহেতু নেগেটিভে হতে পারে না, ওর জন্য আমি এখানে মড অফ ও এ কনসিডার করছি, কারণ ও এর ডিস্টেন্স এমনি তো, ও এর ডিস্টেন্সটা পজিটিভে রয়েছে, ওটা পজিটিভ কিন্তু আসবে, তার সঙ্গে প্লাস মড অফ আমি লিখছি ও সি, এদিকে ও সিটা আমি মডে নিচ্ছি কারণ ডিস্টেন্স নেগেটিভে হতে পারে না, তারই সঙ্গে আবার প্লাস এ ও, মানে এ ও এটা যেটা এসছে সেটা, তো ও এ যেটা গেছে 20, ও সি এটাও এসছে 20, আবার এ ও এখানে এসছে 20, মানে 60 মিটার। এবার যদি আমি ডিসপ্লেসমেন্টটা দেখি, এদিকে ডিসপ্লেসমেন্টটা যদি আমি কনসিডার করছি, যে যখন ডিসপ্লেসমেন্ট কনসিডার করছি, ও এটা পজিটিভ এক্স অ্যাক্সিসে গেছে, তো ও এটা পজিটিভ এক্স অ্যাক্সিসে যাওয়ার জন্য আমি এটাকে লিখছি +20 আই ক্যাপ, পজিটিভ এক্স অ্যাক্সিসের জন্য পজিটিভ 20 আই ক্যাপ। এবার যদি আমি সেকেন্ডটাকে কনসিডার করি, যে সেকেন্ড পার্টটা যখন এ থেকে সিতে গেছে, এ সিটা, এইটা এই 20টা তার সঙ্গে এ 20টা দুটোই এসছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, ওর জন্য আমি এটাকে লিখছি -40 আই ক্যাপ, +20 আই ক্যাপ, এটা এই পজিটিভের এক্স অ্যাক্সিসের জন্য, আবার এটা যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিস অপোজিটের দিকে গেছে, তো ওর জন্য আমি এটাকে -40 আই ক্যাপ নিলাম। সবসময় এটা একটা স্ট্যান্ডার্ড এভাবে মনে রাখবে যে এক্স অ্যাক্সিসে যখন এদিকে যাওয়া হবে এটাকে আমরা পজিটিভ নেব, ওপর দিকে গেলে পজিটিভ নেব, যদি এদিকে যায় এটাকে নেগেটিভ নেব, নিচের দিকে গেলে নেগেটিভ নেব। তো এটাকেও আমি সেভাবে ধরে করলাম।
তো আমার কাছে ফাইনালি আসছে -20 আই ক্যাপ, -20 আই ক্যাপ মিটার্স। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। এখানে ফার্স্ট কোয়েশ্চেনে একটা ভুল করেছিলাম। এই যে ডিস্টেন্সটা যেখানে যে ক্যালকুলেট করেছিলাম, এই ডিস্টেন্সটা, এইটা গোটা ডিস্টেন্সটাই 8, তারপরে এখানে 4, তারপরে 4, এখানে 1 এবং এখানে 5। তো এখানে এই যে প্রথম 4টা, এটা হবে না, এখানে শুধু 8 আসবে, তারপরে 4, তারপরে 4, তারপরে 1, তারপরে 5। তো এখানে অ্যান্সারটা আসবে আমার 22 কিলোমিটার, 22 কিলোমিটার্স। এবার আমরা দেখব স্পিড আর ভেলোসিটি। তো প্রথমে হেডিং দিই স্পিড। স্পিড হচ্ছে দি রেট অফ change in distance with respect to time is called speed. The rate of change in distance with respect to time is called speed. Or speed is a scalar quantity. স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। যদি ডাইমেনশনের কথা বলি, ডাইমেনশন অফ স্পিড, m0, লেন্থ 1, আর টাইম আসবে ইনভার্সে, কারণ যেহেতু ডিস্টেন্স পার টাইম, মানে টাইমের রেসপেক্টেড ডিস্টেন্স, ওর জন্য L1 T ইনভার্স। যদি ইউনিট দেখি, ইউনিট অফ স্পিড একটা এসআইতে হবে, একটা সিজিএসে। এসআই ইউনিট যখন আমরা বলছি, এসআইতে হবে মিটার পার সেকেন্ড, আর সিজিএসে আমার কাছে আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। এইবার স্পিডকে নিয়ে একটা নোট। ফর আ মুভিং particle, speed can never be negative or zero. Negative and zero. একটা পার্টিকেল যে মোশনে রয়েছে, যার একটা স্পিড রয়েছে, সেই ক্ষেত্রে স্পিড ক্যান নেভার বি নেগেটিভ অ্যান্ড জিরো, কিন্তু স্পিড সেই ক্ষেত্রে সবসময় পজিটিভ হবে। বাট উইল অলওয়েজ বি পজিটিভ। এইবার ইউনিফর্ম স্পিড দেখব। ইউনিফর্ম স্পিড, সেটাকে নর্মালি আমরা ফর্মুলা দিয়ে যদি মনে রাখি, নর্মাল যেরকম আমরা ছোটোবেলা থেকে জানি যে স্পিডের যে ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম, সেটাই হবে ইউনিফর্ম স্পিড। ডিস্টেন্স বাই টাইম। যদি আমরা নন ইউনিফর্ম স্পিড বা ভ্যারিয়েবল স্পিডের কথা যদি বলি, তাহলে সেখানে সেটা আমরা বলতে পারি যে নন ইউনিফর্ম স্পিড, in case of non-uniform speed, the particle covers unequal distance in a particular time or a given interval of time. For non-uniform or variable speed,
a particle covers unequal distance বা unequal distances in a given time interval. এইবার আমরা দেখব অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড আমি বলতে পারি যে ফর আ পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল it is the total distance upon total time in a particular time interval in a given particular time interval the total distance upon the total time is called average speed। মানে আমি বলতে পারি average speed is equals to total distance by total time। বা একভাবে আমি বলতে পারি average speed is equals to delta x upon delta t, মানে চেঞ্জ ইন ডিস্টেন্স আপন চেঞ্জ ইন টাইম। মানে এটাকে আরো যদি আমি ভেঙে লিখি এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল ডিভাইডেড বাই টাইম ফাইনাল মাইনাস টাইম ইনিশিয়াল, মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ডিভাইডেড বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। আবার এটাকে আরেকটা ভাবে আমি লিখতে পারি x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। এইভাবে আমি অ্যাভারেজ স্পিডকে ডিনোট করতে পারি। এইবার যদি আমার কাছে এরকম দেওয়া থাকে যে একটা কেস লিখছি when a particle moves with different uniform speeds, say v1 v2 v3 vn in different time intervals, say t1 t2 t3 tn। এই ক্ষেত্রে আমার কাছে অ্যাভারেজ স্পিডটা আমি লিখতে পারি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস sn ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3 প্লাস প্লাস tn। এটাকে আরেকটু ভেঙে আমি লিখতে পারি
এই S1 S2 S3 এগুলোকে আমি ভেঙে লিখতে পারি V1 T1 প্লাস V2 T2 প্লাস V3 T3, এভাবে ভেঙে লিখতে পারি। সেভাবেই লিখছি V1 T1 প্লাস V2 T2 প্লাস V3 T3 প্লাস ডট 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 VN Tn ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 Tn, এইভাবে আমি লিখতে পারি। এইটা তো গেল আমার যে যখন একটা পার্টিকেলের আলাদা আলাদা ইউনিফর্ম স্পিড রয়েছে ডিফারেন্ট টাইম ইন্টারভেলে, এটাকে 1 নম্বর কেস নাম দিই। আর এর পরের কেসটা আমি দেখব যেখানে আমাকে ডিফারেন্ট ডিস্টেন্স দিয়ে দিয়েছে আর ডিফারেন্ট স্পিড দিয়েছে। সেই ক্ষেত্রে when a particle describes different distances, say x1, x2, x3, dot 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 xn, with speeds say s1, s2, s3, dot 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 sn, respectively, then average speed will be total distance covered upon total time ইন্টারভেল, মানে যে ফর্মুলাটা আমরা জানি সেটাই। এটাকে যখন আমরা লিখবো টোটাল ডিস্টেন্স কভার, এখানে আমাকে ডিস্টেন্সগুলো দিয়ে দিয়েছে, আমরা কনসিডার করেছি x1 x2 x3 ডট 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 xn, সেটাই আমরা লিখবো উপরে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn। এবার তার নিচে আসছে যে টোটাল টাইম ইন্টারভেল আমি যেটা আমি কনসিডার করেছি T1 T2 T3 ডট 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 Tn। এবার এখানে আমি ডিস্টেন্সটাকে আমি x1 x2 আকারে রাখছি, x1 প্লাস x2 প্লাস ডট 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 xn। আমি এখানে টাইমটাকে আমি লিখতে পারি যে ডিস্টেন্স x1 বাই যে স্পিডটা s1 প্লাস x2 বাই s2 প্লাস ডট 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 xn বাই sn। এই দু রকম কেস আমার কাছে হতে পারে। প্রথম কেসটা দেখেছিলাম যে যখন ইউনিফর্ম স্পিড রয়েছে আর টাইম ইন্টারভেলে রয়েছে তখন অ্যাভারেজ স্পিড, আর সেকেন্ডে দেখলাম যে ডিফারেন্ট ডিস্টেন্স রয়েছে, স্পিড রয়েছে, তখন কিভাবে অ্যাভারেজ স্পিড বের করছি। এবার আমরা দেখব ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এটা যেরকম আমরা নাম থেকেই বুঝতে পারছি যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড একটা পার্টিকুলার ইনস্ট্যান্সে একটা পার্টিকুলার স্পিড কত। ইট ইজ দি স্পিড of the
particle at a particular instance. একটা পার্টিকুলার ইনস্ট্যান্সে যখন আমরা একটা পার্টিকুলার স্পিড জানতে চাইবো তখন সেটা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা যেহেতু একটা পার্টিকুলার ইনস্ট্যান্সে আমি দেখতে চাইছি, তখন সেটা আমার কাছে, তখন আমাকে স্পিডটা বের করার জন্য আমাকে তখন ডেরিভেটিভ করতে হবে। তো যদি আমি লিখি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড will be equals to delta x upon delta t, মানে রাদার লিখতে পারি আমি dx dt। আর এই dx dt এটা হবে উইথ ডাইরেকশন। তো এটা গেল আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এইবার আমরা ভেলোসিটি দেখব। ভেলোসিটি ভেলোসিটি হচ্ছে দি রেট অফ চেঞ্জ অফ দি পজিশন, মানে রাদার যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বা পজিশন, সেটাই হচ্ছে ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ পজিশন ইজ কল্ড ভেলোসিটি। তো এটা যদি আমি ডিনোট করি ভেলোসিটি, সেটা হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। স্পিড আমার কাছে ছিল ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি আমার হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। স্পিড ছিল একটা স্কেলার কোয়ান্টিটি। এর যদি আমি ডাইমেনশন দেখি, ডাইমেনশন অফ ভেলোসিটি সেই একই যেটা স্পিডের ক্ষেত্রে ছিল আমার, m0, এল এর জন্য 1, টি এর জন্য ইনভার্স। কারণ ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা সে অর্থে দেখতে গেলে এক, কারণ সে একইভাবে লেন্থের আমার পাওয়ারে 1 আসছে আর টাইম ইনভার্সে আসছে। ইউনিট সেই স্পিডের মতো সেমই হবে। ইউনিট অফ ভেলোসিটি এসআইতে আর সিজিএসে, এসআইতে আমার কাছে আসবে মিটার পার সেকেন্ড, সিজিএসে আসবে সেন্টিমিটার পার। একটা পার্টিকেলের ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই যখন আনচেঞ্জড থাকবে, মানে দুটোই যখন সেম থাকবে, তখন আমি বলবো যে সেটা একটা ইউনিফর্ম ভেলোসিটি মেনটেন করছে। যদি আমি লিখি ইউনিফর্ম ভেলোসিটি, a particle is said to have uniform velocity if its magnitude and direction of the motion remains same। এই ইউনিফর্ম ভেলোসিটি আমি তখন দেখতে পাবো যদি একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন পাথে মুভ করে, কোনো দিকে না ঘুরে, যখন একটা স্ট্রেট লাইন পাথে মুভ করছে তখন আমি এরকম ইউনিফর্ম ভেলোসিটি আমি দেখতে পাবো। আর যদি আমি এবার নন ইউনিফর্ম ভেলোসিটির কথা বলি, তো নন ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে যখন ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই যখন চেঞ্জ হবে। ফর নন ইউনিফর্ম velocity, both the magnitude and direction will change। যখন ম্যাগনিটিউডও চেঞ্জ হবে এবং
ডাইরেকশনও চেঞ্জ হবে, তখন আমি বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি। এবার যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি দেখি, সেটাও ওই অ্যাভারেজ স্পিডের মতনই হবে। অ্যাভারেজ ভেলোসিটি সেটাও আমি ওই একইভাবে লিখতে পারি, ডেল্টা এক্স আপন ডেল্টা টি, মানে সে একইভাবে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল বা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, বা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। এবার যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেখি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটা আমার কাছে ওরকমই হবে যেরকম আমি স্পিডের ক্ষেত্রে দেখেছিলাম, ডিএক্স আপন ডিটি। এটা হবে উইথ ডাইরেকশন। আচ্ছা, আমি বোধহয় ওখানে ভুল করে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ক্ষেত্রেও বোধহয় উইথ ডাইরেকশন বলেছিলাম। এখানে ওটা উইথ ডাইরেকশন হবে না, ভেলোসিটির জন্যই ডাইরেকশনটা হবে। ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির জন্যই আমার কাছে হবে যে ডিএক্স আপন ডিটি, এটা হবে উইথ ডাইরেকশন। এই যে টপিকটা পড়ালাম, এখান থেকে একটা খুব স্ট্যান্ডার্ড বা একটা সোজা কোশ্চেনই করায়। দি displacement of a point, the displacement of a point moving along a straight line is given by একটা ইকুয়েশন দিয়েছে, s is equals to 4t square plus 5t minus 6. Find, প্রথম কোশ্চেন আমাকে দিয়েছে ইনিশিয়াল স্পিড। এবার ইনিশিয়াল স্পিড মানে অ্যাট টাইম, সলিউশন করছি, অ্যাট টাইম t equals to 0, at time t equals to 0 মানে at initial t equals to 0, তো at t equals to 0 আমাকে স্পিডটা বের করতে বলেছে। তো এবার যদি আমি লিখি যে v equals to ds dt, সেই ক্ষেত্রে আমি এবার এটার ডেরিভেটিভ করছি, ফোর টি স্কোয়ার প্লাস 5t মাইনাস 6। এটা যদি আমি ডেরিভেটিভ করি তো আমার আসবে, এখানে 2টা নিচে নামছে, 8t প্লাস 5 মাইনাস 0। তো এবার যেহেতু অ্যাট টাইম t ইকুয়ালস টু 0, তো ওর জন্য এখানে টিটাকে আমি 0 পুট করব। পুটিং t ইকুয়ালস টু 0, তাহলে আমি পাবো 0 প্লাস 5, মানে আমার অ্যান্সার আসবে 5। এখানে 8t, এখানে 0 পুট করলাম, তো 0 প্লাস 5, অ্যান্সার আসছে 5। এর ইউনিট যদি আমি দেখি, মিটার পার সেকেন্ড লিখতে পারি। কোয়েশনে কিছু মেনশন করা নেই যদিও যে মিটার না সেন্টিমিটার নেবো, আমি মিটার পার সেকেন্ডই নিচ্ছি। পরের কোয়েশ্চেন নাম্বার 2, speed at t equals to 5 সেকেন্ড। সেই একইভাবে এখানেও আমি ds dt is equals to v, আমি এটাই পুট করছি। তো আমি আগেরটাতে আমি এখানে দেখেছিলাম যে s equals to যেটা আমার ছিল 4t স্কোয়ার প্লাস 5t মাইনাস 6, এটা যদি আমি ডেরিভেটিভ করি সে একইভাবে আমি পাবো যে এখানে v will be equals to 8t plus 5 minus 0। তো এখানে এবার যেহেতু আমাকে বলেছে t equals to 5 সেকেন্ডে আমাকে স্পিড বের করতে হবে, তো আমি এখানে t এর জায়গায় 5 পুট করবো। এবার
টি এর জায়গায় যদি আমি 5 পুট করি তখন 8 5 যা আমাকে দেখতে হবে যে 8 5 যা 40 আসছে, তো আমাকে সেটা এখানে 40 লিখতে হবে, 40 প্লাস 5। তো এখানে 40 প্লাস 5 আমার অ্যান্সার আসবে 45 মিটার পার সেকেন্ড। লাস্টে 3 নম্বর কোয়েশ্চেনটা, আচ্ছা এটা এখানে লিখি। এটা আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড ইন বিটুইন টাইম ইন্টারভেল t is equals to 0 and t is equals to 10 seconds। এইখানে আমি অ্যাভারেজ স্পিড লিখব। অ্যাভারেজ স্পিড উইল বি ইকুয়ালস টু, যেন ফর্মুলা আমি আগে আগে পাতায় লিখেছিলাম, x2 মাইনাস x1 বাই t2 মাইনাস t1। এবার এখানে আমার কাছে x, আচ্ছা এখানে এটা যেহেতু s দিয়েছিল আমি এটাকে s দিয়ে লিখি, s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1। এবার আমাকে এখানে কোয়েশ্চেনে আমাকে এসটা আমাকে অলরেডি ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল, তো আমি এই ইকুয়েশনটাকেই আমি এখানে পুট করব। একটা আমাকে s2টা যখন আমি পুট করব তখন আমি t এর জায়গায় 10 পুট করব, আর s1 যখন পুট করব তখন t এর জায়গায় 0 পুট করব। তো সেটা পুট করে আমি যদি ইকুয়েশনটা লিখি তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা আসবে 4 ইন্টু 10 স্কোয়ার প্লাস 5 ইন্টু 10 মাইনাস 6। এটা প্রথম s2 এর জন্য, মাইনাস যখন s1টা অ্যাট t ইকুয়ালস টু 0 মানে ইনিশিয়ালি, সেটা আমি লিখব 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 0 মাইনাস 6, আর t2 মাইনাস t1টা আমি লিখব 10 মাইনাস 0। তো এখানে যদি আমি দেখি তো 10, এটা 100, 400, এখানে 50 থেকে 1 কাটলো 54, 54, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 6, 44, তাহলে এখানে 450 আসছে। 450 বাই 10 মানে আসছে আমার 45 মিটার পার সেকেন্ড। এটা আমার অ্যান্সার। জেইই মেন্সে 2023-এ এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, খুবই সোজা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে the position of a particle related to time is given by the equation x is equals to 5t square minus 4t plus 5 meter. The magnitude of velocity of the particle at time t is equals to 2 second will be। এটা জেইই মেন্সের 2023-এর কোয়েশ্চেন, এতই সোজা একটা কোয়েশ্চেন। এবার টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড দিয়ে দেওয়া মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্স আমাকে টাইমটা বের করতে বলেছে, মানে সেক্ষেত্রে আমি এখানে যে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ভিটা আমি লিখবো, সেটা আমি লিখবো ডিএক্স আপন ডিটি। এটা যদি আমি ডেরিভেটিভ করি, এখানে দুইটা নিচে নামছে 10t মাইনাস আপন ডিটি। এটা যদি আমি ডেরিভেটিভ করি, এখানে দুইটা নিচে নামছে 10t মাইনাস 4। এবার টি এর জায়গায় আমি 2 পুট করছি, মানে আমার কাছে আসছে 20 মাইনাস 4 মানে 16 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। এতই সোজা একটা কোয়েশ্চেন করেছিল 2023-এ জেডব্লিউ মেন্সে। কোয়েশ্চেন আবার পড়ে দিই। আ বার্ড ফ্লাইজ ডিউ টু নর্থ
with velocity 20 meter per second for 15 seconds. It rests for 5 seconds and then flies due south with a velocity 24 meter per second for 10 seconds. Find the magnitude of average speed and average velocity for the whole trip. তো এবার সলিউশনটা, অ্যাভারেজ স্পিড আগে বের করছি। অ্যাভারেজ স্পিড আমরা যেটা জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তোমরা এখন যখন কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবে, চেষ্টা করো যে ফর্মুলাটা লিখে লিখে করার, তো তাহলে ফর্মুলাটা আস্তে আস্তে তোমার মুখস্থ হয়ে যাবে। তো টোটাল ডিস্টেন্স যখন আমি লিখছি, আমাকে এখানে ভেলোসিটি দিয়েছে মানে এটাকে আমি স্পিড হিসাবে আমি কনসিডার করে নিতে পারি। তো আমি সেক্ষেত্রে আমি লিখতে পারি যে 20 ইন্টু 15 প্লাস এখানে 5 সেকেন্ড, ও 5 সেকেন্ডের জন্য রেস্ট নিয়েছে, মানে ওই 5 সেকেন্ডে ও কোনো মুভমেন্ট করেনি। তো আমি সেক্ষেত্রে আমি লিখতে পারি যে 0, মানে যেহেতু ওর কোনো ভেলোসিটি ছিল না ওর জন্য আমি 0 ধরলাম, 0 ইন্টু 5 প্লাস তারপরে আবার সাউথে গেছে 24 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে, মানে 24 ইন্টু 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে 24 মিটার পার সেকেন্ড স্পিডে গেছে। এবার টোটাল টাইমটা 15 প্লাস 5 প্লাস 10, এটা আমার কাছে আসছে ওপরে 300 প্লাস 0 প্লাস 240 ডিভাইডেড বাই 30। তো আমার ফাইনালি আসছে 540 বাই 30, দুটো কাটলো, 1 দিয়ে যাচ্ছে, 2 4 8, মানে আসছে আমার অ্যান্সার 18 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, আমি পেলাম 18 মিটার পার সেকেন্ড। এটা গেল প্রথম কোয়েশ্চেন। এবার দ্বিতীয় কোয়েশ্চেন, যেখানে আমাকে বের করতে হবে অ্যাভারেজ ভেলোসিটি। এবার দেখো যে এখানে যেহেতু আমি অ্যাভারেজ ভেলোসিটি বের করছি, আর অ্যাভারেজ ভেলোসিটি আমাকে যখন কনসিডার করতে হবে তখন আমাকে বোথ ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটাই কনসিডার করতে হবে। আর স্পেশালি এখানে যখন কোয়েশ্চেনে নর্থ আর তারপরে এখানে সাউথ এগুলো যখন মেনশন করে দিচ্ছে তখন আমাকে আরো এটা মাথায় রাখতে হবে। তো একটা স্ট্যান্ডার্ডের সবসময় মনে রাখবে যে খাতায় সবসময় উপর দিকটা এটা নর্থ করে নেবে, তো এদিকটা নর্থ হলে এদিকটা আসবে আমার ইস্ট, বাকিগুলো এটা সাউথ, এটা ওয়েস্ট। তো এখান থেকে এবার আমি যদি অ্যাভারেজ ভেলোসিটি যদি আমি বের করি, অ্যাভারেজ ভেলোসিটি সেই টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এইটা আমি এবার এইভাবে লিখতে পারি যে প্রথম এটা যখন 20 মিটার পার সেকেন্ড নিয়ে যখন গেছে 20 ইন্টু 15, এইটা এবার যদি আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস, যদি আমি এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস কনসিডার করি আর এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস কনসিডার করি, তো ওয়াই অ্যাক্সিস মানে আমি এটার জন্য আমি লিখতে পারি যে জে ক্যাপ প্লাস যখন রেস্ট নিচ্ছে তখন 0, ওটা আমি আর লিখলাম না। পরেরটা যদি আমি কনসিডার করি যে যখন ও সাউথ ডাইরেকশনে গেছে উইথ আ স্পিড 24 10 সেকেন্ড ধরে, সেইটা গেছে সাউথ মানে নিচের দিকে এসছে, তো এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে গেছে, ওর জন্য আমি এটাকে নিতে পারি মাইনাস জে ক্যাপ। আর এখানে টোটাল টাইমটা 15 প্লাস 5 প্লাস 10, তো আমার এটা আসছে, এটা মাইনাসে আসবে এখানে, তো 60 আসছে, 60 জে ক্যাপ বাই 30 মানে আসছে 2 জে ক্যাপ। তো আমার 2টা এলো ম্যাগনিটিউড আর জে ক্যাপটা এলো ডাইরেকশন, যেটা আমার আসা দরকার। এবার একটা টপিক দেখছি, টাইম অ্যাভারেজ ভেলোসিটি আর স্পেস অ্যাভারেজ ভেলোসিটি। টাইম অ্যাভারেজ ভেলোসিটি, টাইম অ্যাভারেজ ভেলোসিটি এটা হচ্ছে যে ইফ ভি মানে ভেলোসিটিটা যদি ফাংশন অফ টাইমে দেওয়া থাকে, ভেলোসিটি যখন আমাকে ফাংশন অফ টাইমে যখন দেওয়া থাকবে তখন হচ্ছে টাইম অ্যাভারেজ ভেলোসিটি। সেই ক্ষেত্রে আমি অ্যাভারেজ ভেলোসিটিটা আমি লিখতে পারি ইন্টিগ্রেশন T1 টাইম থেকে T2 টাইমের মধ্যে, T1 থেকে T2 আমি ইন্টিগ্রেশন করব ভি
ডিটি। আমি ভেলোসিটির যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটার ইন্টিগ্রেশন করব ইন টাইম ইন্টারভ্যাল T1 থেকে T2, আর নিচে ইন্টিগ্রেশন আমি করব ডিটির ইন টাইম ইন্টারভ্যাল একই T1 থেকে T2। এটা গেল আমাদের টাইম অ্যাভারেজ ভেলোসিটি। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার দেখব স্পেস অ্যাভারেজ ভেলোসিটি। স্পেস অ্যাভারেজ ভেলোসিটি এটা হচ্ছে ইফ ভি, এখানে ভেলোসিটি যদি এক্স বা ডিস্টেন্সের বা রাদার ডিসপ্লেসমেন্টের ফাংশনে যদি থাকে ভেলোসিটি, তখন হবে সেটা স্পেস অ্যাভারেজ ভেলোসিটি। সেই ক্ষেত্রে আমি অ্যাভারেজ ভেলোসিটি আমি লিখতে পারি ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন আমি করব x1 থেকে x2, আমি ইন্টিগ্রেশন সে একই করব ভি ডিএক্স এর, নিচে করব ইন্টিগ্রেশন ডিএক্স x1 থেকে x2। এইটা হচ্ছে আমার টাইম অ্যাভারেজ ভেলোসিটি আর স্পেস অ্যাভারেজ ভেলোসিটি। টাইম অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে যে যখন একটা ভেলোসিটির ইকুয়েশন আমাকে একটা ভেলোসিটি ইকুয়েশন যখন টাইমের ফাংশনে দিয়ে দেবে, আর স্পেস অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে যে যখন একটা ভেলোসিটির ইকুয়েশন আমাকে ডিসপ্লেসমেন্টের ফাংশনে যখন দিয়ে দেবে, আর সেই অনুযায়ী তখন আমি এই ফর্মুলা পুট করব, যখন টাইম অ্যাভারেজ ভেলোসিটি আর যখন স্পেস অ্যাভারেজ ভেলোসিটি তখন এই ফর্মুলা পুট করব। এই টপিকটা ক্লিয়ার করার জন্য একটা কোয়েশ্চেন করায়, if velocity of particle is given by v is equals to 2t square plus 3t plus 1, find average velocity for the time interval time interval 0 to 2 সেকেন্ড। এই কোশ্চেনটা অনেক দিনের পুরনো অ্যাডভান্সের কোশ্চেন, এটা। এইবার এই কোশ্চেনে যদি তোমরা দেখো, যদি খেয়াল করো যে এখানে ভেলোসিটি যেটা আমাকে দিয়েছে এটা টাইমের ফাংশনে আমাকে ভেলোসিটির ইকুয়েশনটা আমাকে দিয়ে দিয়েছে, তো তাহলে আমি টাইম অ্যাভারেজ ভেলোসিটি এটা আমি পুট করব। ভেলোসিটি ইকুয়েশনটা আমাকে দিয়েছে 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 1। আমি টাইম t2টাকে আমি 2 সেকেন্ড ধরছি, আর t1টাকে আমি 0 সেকেন্ড ধরছি। t1টাকে 0 ধরলাম আর t2টাকে 2 ধরলাম। এবার অ্যাভারেজ ভেলোসিটি উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 2, ইন্টিগ্রেশন আমি করছি ভি ডিটির, আবার এখানেও ইন্টিগ্রেশন আমি ডিটির করছি, এখানেও 0 to 2। এইবার আমি ইন্টিগ্রেশন যেটা আমি করছি, এবার ভি এর যদি আমি ইন্টিগ্রেশন করি, আমি ইন্টিগ্রেশনটা আমি সাইডে এখানে লিখছি, যদি আমি এটার ইন্টিগ্রেশন করি 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 1, তাহলে আমার কাছে আসবে এখানে 2t কিউব বাই 3 প্লাস 3t স্কোয়ার বাই 2 প্লাস t। এটা ইন্টিগ্রেশন করলে এটা আসবে, তো আমি এটাকে ডাইরেক্টলি এখানে আমি লিখছি 2t কিউব বাই 3 প্লাস 3t স্কোয়ার বাই 2 প্লাস t। এখানে এটার ইন্টিগ্রেশন 0 থেকে 2, আর নিচে আমি লিখছি 2 মাইনাস 0, 2 মাইনাস 0, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 2 মাইনাস 0। এখানে যদি আমি 2 পুট করি তো 2t কিউব মানে আমার কাছে আসছে t কিউব যদি হয় তো তাহলে 8 আসছে, তো 8 ইন্টু 2 16 বাই 3 প্লাস একইভাবে এটা করলে আসছে 6
প্লাস 2, এটা একটা হলো। আর এটা আপার লিমিটের জন্য হলো। এবার লোয়ার লিমিটে যখন আমি করছি তখন -0 আসে, সবগুলোই 0 হয়ে যাচ্ছে, আর নিচে 2। তো ফাইনালি আমার অ্যান্সার আসবে 16, 20/3 এরকম আসছে, 20/3 মিটার পার সেকেন্ড। যখন আমার কাছে টাইমের ফাংশনে যখন ভেলোসিটি ইকুয়েশন যখন আছে, তখন আমি পুট করলাম টাইম অ্যাভারেজ ভেলোসিটি পুট করলাম 0 থেকে 2 ইন্টারভ্যালের মধ্যে ভিডিটি, ইন্টিগ্রেশন অফ ভিডিটি, এখানে ইন্টিগ্রেশনটা আমি করলাম, ইন্টিগ্রেশন আমি এখানে পুট করলাম, সে করে অ্যান্সার আমার এলো 20/3 মিটার পার সেকেন্ড। এটা যেরকম দেখলাম আমি টাইম অ্যাভারেজ ভেলোসিটি কীভাবে পুট করবো, এবার সেরকম যদি স্পেস অ্যাভারেজ ভেলোসিটি পুট করে আমি যদি দেখি, একটা কোয়েশ্চেন আমি করাই। এইখানে কোয়েশ্চেনটা আমাকে ভেলোসিটি ভি এর আমাকে দিয়ে দিয়েছে ভি ইকুয়ালস টু সাইন এক্স, ভিটা আমাকে সাইন এক্স দিয়েছে। ফাইন্ড অ্যাভারেজ ভেলোসিটি ইন টাইম ইন্টারভ্যাল 0 থেকে π/2, 0 থেকে π/2 আমাকে 0 থেকে π/2 এর মধ্যে আমাকে অ্যাভারেজ স্পিডটা বের করতে হবে। এখানে যদি খেয়াল করো তো ভিটা রয়েছে সাইন এক্সে, মানে আমার ডিসপ্লেসমেন্টের ফাংশনে আমাকে ভেলোসিটি আমাকে দিয়ে দিয়েছে। সলিউশন যদি আমি করি, ভি ইজ ইকুয়ালস টু সাইন এক্স, এটা আমাকে দিয়েছে। আমি এখানে x1টা আমি কনসিডার করছি 0, x2 কনসিডার করছি π/2, অ্যাভারেজ ভেলোসিটি এখানে ইন্টিগ্রেশন আমি ডাইরেক্টলি লিখছি এখানে 0 থেকে π/2, আর এখানে আমি ইন্টিগ্রেশন করছি সাইন এক্স ডিএক্স এর, আর নিচে রয়েছে আমার কাছে 0 থেকে π/2, এখানে শুধু ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, আমরা সবাই জানি, সি মাইনাস কস এক্স 0 থেকে π/2, আর এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন আমার কাছে এলো এক্স 0 থেকে π/2। এইবার আমি সেইভাবে পুট করছি যে মাইনাস কস π/2 আপার লিমিট মাইনাস অফ মাইনাস কস 0 লোয়ার লিমিট, এখানে নিচে এলো আমার π/2 আর -0, তার মানে নিচে শুধু π/2ই থাকছে। তো এখানে cos π/2 মানে cos 90 আমার কাছে আসবে ভ্যালু 0, সেটা আমি লিখছি যে 0, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল cos 0 1 আসে, তো আমি 1 লিখলাম, আর নিচে π/2, তার মানে আসছে আমার 1/π/2, মানে আমি লিখতে পারি 2/π মিটার পার সেকেন্ড, 2/π মিটার পার সেকেন্ড আমার অ্যান্সার। এখানে সাইন এক্স মানে ডিসপ্লেসমেন্টের ফাংশন আমাকে দিয়েছিল, তো সেখানে আমি পুট করলাম স্পেস অ্যাভারেজ ভেলোসিটিটা, আর সেই করে আমার অ্যান্সার এলো 2/π মিটার পার সেকেন্ড। এইবার আমরা দেখব যে ক্যালকুলাস কিভাবে আমরা কাইনেমেটিক্সে ইউজ করব। Calculus in kinematics. এখানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন, এই তিনটের মধ্যে আমি ইন্টারচেঞ্জ করবো, ডিফারেন্সিয়েশন করে, ইন্টিগ্রেশন করে, বা সেটা কিভাবে করবো আমি দেখাচ্ছি। আমি লিখছি এখানে ডিসপ্লেসমেন্ট, মাঝখানে লিখছি ভেলোসিটি, ধারে লিখছি অ্যাক্সিলারেশন। আমি ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমি ভেলোসিটিতে কনভার্ট করি, তখন আমাকে করতে হবে ডিফারেন্সিয়েশন। করতে হবে, মানে ডিসপ্লেসমেন্ট ধরো আমার কাছে রয়েছে
এক্স যে এক্সের আকারে রয়েছে, তখন আমি লিখতে পারি ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি করলে আমি ভেলোসিটি পাবো। এবার আমি ডিএক্স ডিটি করে আমি ভেলোসিটি পেলাম, ধরো আমি ভেলোসিটি পেলাম ভি। এবার এই ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন করার জন্য আমাকে আবার সেই ডিফারেন্সিয়েশনই করতে হবে। এইবার আমি করব ডিফারেন্সিয়েশন ডিভি ডিটি, বা আমি এভাবে লিখতে পারি যে ডাবল ডিফারেন্সিয়েশন অফ ডিএক্স ডিটি, বা আমি লিখলাম এখানে যে ডিভি ডিটি ডিফারেন্সিয়েশন, মানে আমি ভেলোসিটি পেলাম, সেই ভেলোসিটিকে আমি ডিফারেন্সিয়েট করে আমি অ্যাক্সিলারেশন পাচ্ছি, ব্যাপারটা সেম। এইবার যদি আমি অ্যাক্সিলারেশন থেকে আমি যদি ভেলোসিটিতে আমি যেতে চাই, তখন আমাকে করতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, তখন আমি সেক্ষেত্রে আমি লিখবো যে ভি উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। আমি ধরলাম যে এখানে অ্যাক্সিলারেশন এ, আর এখানে লিখে যে ডিভি ডিএক্স, এটা করে আমি ভি পাবো, ডিভি ডিটি এটা করে আমি এ পাবো। তো আমি যদি আবার অ্যাক্সিলারেশন থেকে আমি যদি ভেলোসিটি যদি আমি যেতে চাই, তখন ভিটা উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি, অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেশন। আবার যদি আমি ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে আসতে চাই, তখন আমাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমি পাবো যে ডিসপ্লেসমেন্ট এক্স উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে যদি আমি ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করি, তখন আমি ডিসপ্লেসমেন্ট পাবো। আর যেটা আমি বললাম যে যদি আমি ডিসপ্লেসমেন্টকে যদি আমি ডাইরেক্টলি যদি আমি অ্যাক্সিলারেশনে কনভার্ট করতে চাই, তখন আমি করবো যে ডাবল ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তখন আমি ডিসপ্লেসমেন্টের ডাবল ডিফারেন্সিয়েশন করে আমি ডাইরেক্টলি অ্যাক্সিলারেশন পেতে পারি। এটাই হচ্ছে ক্যালকুলাস ইন কাইনেমেটিক্স। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই পার্টটা থেকে ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন নাও আসতে পারে, কিন্তু এই পার্টটা ফিউচারে অনেক জায়গায় কাজে লাগবে, কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য কাজে লাগতে পারে। এইবার আসা যাক অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন আমি বলতে পারি যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সিলারেশন। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সিলারেশন। আর অ্যাক্সিলারেশন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যাক্সিলারেশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এটা একটা ইম্পর্টেন্ট কথা যে অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা will be not equals to the direction of velocity. অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা will be equals to the direction of change of velocity. যদি আমি লিখি এটা, direction of acceleration will be equal to the change in velocity, but not in the direction of velocity. ভেলোসিটির ডাইরেকশনটা অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হবে না, কিন্তু ভেলোসিটির চেঞ্জ ইন ভেলোসিটির ডাইরেকশনটা অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হবে। এবার যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি যদি আমি দেখি, এদিকে অ্যাভারেজ ভেলোসিটি আর এদিকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ভেলোসিটি বলছি, অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, আর এদিকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। অ্যাভারেজ ভেলোসিটি আমার হবে যে ডেল্টা ভি আপন ডেল্টা টি, আর ইনস্ট্যান্টেনিয়াসটা আমি লিখতে পারি যে ডিভি আপন ডিটি। এইবার একটা মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা, কোয়েশ্চেন সলভ করতে এটা কাজে আসবে। অ্যাক্সিলারেশনের একটা ফর্মুলা, অ্যাক্সিলারেশন এ উইল বি ইকুয়ালস টু ভি ইন্টু ভেলোসিটি ইন্টু ডিভি ডিএক্স। এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কোয়েশ্চেন সলভ করতে খুব কাজে আসবে, এটাকে মাথায় রেখে দিও। এবার কিছু যদি কোয়েশ্চেন করায়, velocity of a particle
the velocity of a particle is given by v is equals to 2t square minus 4t plus 3 meter per second. Find its acceleration in t equals to 2 সেকেন্ড। খুবই সোজা একটা কোয়েশ্চেন। অ্যাক্সিলারেশন আমি জানি dv dt, এখানে যেটা আমি করলাম যে ক্যালকুলাস ইন কাইনেমেটিক্স, সেখানে অ্যাক্সিলারেশন আমি পেলাম dv ইজ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু dv dt। অ্যাক্সিলারেশন dv dt আমি লিখতে পারি যে এখানে d dt লিখলাম, আর এখানে অ্যাক্সিলারেশনটা আমি লিখছি 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস 3, এটা আসছে আমার 4t মাইনাস 4, এখানে t এর জায়গায় 2 পুট করছি, 8 মাইনাস 4 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশনের ইউনিট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ওটা ইউনিটের কথা বলে এখানে মেনশন করি। ইউনিট অফ অ্যাক্সিলারেশন যদি আমি ওই একইভাবে যদি আমি এসআইতে কনসিডার করি, এসআইতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি সিজিএসে কনসিডার করি তখন আসবে আমার কাছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমি এবার ডাইমেনশন যদি আমি দেখি, ডাইমেনশন আসবে mL/t⁻²। এখানে খুবই সোজা কোশ্চেন ছিল, এটা অ্যান্সার এসেছে আমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা কোশ্চেন করা যাক এবার। A particle moves in a straight line. A particle moves in a straight line and its position x at time t is given by x square is equals to 2 plus t. Its acceleration is given by what? আমাকে অ্যাক্সিলারেশনটা এখানে অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা কীভাবে ওটা ডিনোট করা যাবে সেটা আমাকে বের করতে বলেছে। তো আমি যদি এটা দেখি, আমাকে এক্স স্কোয়ারটা আমাকে দিয়ে দিয়েছে 2 প্লাস টি। এটা আমি এভাবে যদি আমি লিখি, আমি এভাবে লিখতেই পারি এটাকে যে ডি এক্স স্কোয়ার ডিটি, সেটা এখানে ডি ডিটি, এখানে 2 প্লাস টি। এখানে ডিএক্স বাই ডিটির জন্য আমার বাইরে 2x বেরিয়ে আসবে আর ভেতরে থাকছে ডিএক্স ডিটি। এখানে চেন রুল অ্যাপ্লাই হলো, আর এদিকে যদি আমি দেখি তো 2টা এখানে 0 হয়ে যাচ্ছে, আর টি এর জন্য আমার এখানে জাস্ট 1 পড়ে থাকছে। এটাকে আমি লিখতে পারি ডিএক্স ডিটি, এটাকে এদিকে রাখলাম, আর 2xটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম 1/2x। এবার ডিএক্স ডিটি মানে ভেলোসিটি, যেটা আমি এখানে দেখেছিলাম যে ডিএক্স ডিটি মানে ভেলোসিটি, তো আমি সেটাকে আমি এখানে লিখতে পারি ভেলোসিটি v will be equals to 1/2x। 1/2xটাকে আমি লিখতে পারি যে 1/2টাকে আমি 1/2 রাখলাম, আর এক্সটাকে আমি উপরে তুলে দিলাম এক্স ইনভার্স বলে, এক্স ইনভার্স, আর এখানে হাফটাকে আমি 1/2টাকে 1/2 রেখে দিলাম। এবার আমার কাছে এখানে ভেলোসিটি বেরিয়ে গেছে, আমাকে কোয়েশ্চেনে অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। তো ভেলোসিটি বেরিয়েছে, আমার কাছে এক্সের রেসপেক্টও রয়েছে, তো আমি ভিটাকে আমি ডিভি ডিএক্স পুট করতে পারি। তো আমি সেটা করছি এবার পরের কথা। ডিভি ডিএক্স করলাম, তার সঙ্গে আমার এদিকে
হাফ ছিল, আর ওদিকে পাওয়ারে আমি -1 তুলেছিলাম, x⁻−1, -1টাকে আমি নামালাম, এদিকে -1 এলো, আর x -1 তার সঙ্গে আরও অ্যাড হলো, তো আমার কাছে হলো পাওয়ারে x⁻²। এটা যখন আমি লিখবো তখন এখানে -1 থাকছে, আর নিচে 2 এর সঙ্গে আমি লিখে দিলাম x এর স্কোয়ার। আমি এক্সটাকে নিচে নিয়ে চলে এলাম আর x স্কোয়ার করে দিলাম। এবার অ্যাক্সিলারেশনে যে আমি বলেছিলাম যে ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্সিলারেশন আমি লিখতে পারি যে v ইন্টু ডিভি ডিএক্স। আমার কাছে এখানে ভেলোসিটি যেটা আমি আগে পেয়েছিলাম সেটাই আমি লিখছি 1/2x ইন্টু ডিভি ডিএক্স, যেটা আমি এখন করলাম, সেটা আমি এখন লিখছি -1/2x স্কোয়ার -1/4x কিউব। এটা আমার অ্যান্সার। আমার কাছে আগের পেজে এখানে ভেলোসিটি বেরিয়েছিল, ভেলোসিটি 1/2 তার সঙ্গে x⁻−1। এবার এখানে আমার কাছে টাইমের রেসপেক্টে কিছু দেয়নি, তো আমি ওর জন্য যে অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়ালস টু ডিভি ডিটি, এটা আমি পুট করতে এখানে পারবো না, কারণ আমার টাইমের রেসপেক্ট এখানে নেই। তো আর আমি আরেকটা ফর্মুলা জানি অ্যাক্সেলারেশনে, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়ালস টু v ইন্টু ডিভি ডিএক্স। তো আমার কাছে ভেলোসিটি আমি পেয়ে গেছি। এবার যদি আমি ডিভি ডিএক্সটা যদি আমি বের করে নিতে পারি, তখন আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবো। তো ওর জন্য আমি পরের পাতায় ডিভি ডিএক্সটা বের করে নিলাম, আর তারপরে আমি ফাইনালি ফর্মুলায় a ইজ ইকুয়ালস টু ডিভি ডিএক্স, এই ফর্মুলাটা এখানে আমি পুট করে দিলাম, দিয়ে অ্যান্সার আমার এলো -1/4x কিউব।